ক্রিপ্টোকারেন্সি নামটি শুনলেই মানুষের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলেন এটাই ভবিষ্যতের অর্থনীতি, আবার কেউ মনে করেন এটি শুধু একটি বড় প্রতারণা। তাহলে সত্যিটা কি? একদিকে বিশ্বের বড় বড় কোম্পানি, বিনিয়োগ প্রতিষ্ঠান এবং কয়েকটি দেশও বিটকয়েন কিনে রিজার্ভ করে রেখেছে, অন্যদিকে প্রতিদিনই অসংখ্য মানুষ না বুঝে বিনিয়োগ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো সম্পর্কিত ব্যবসা ও মিম কয়েন নিয়েও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হয়েছে। তাহলে ক্রিপ্টোকারেন্সি আসলে কি, কেন এটি তৈরি হলো, আর বাংলাদেশের মতো দেশের জন্য এর অর্থ কী? চলুন খুব সহজ ভাষায় পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। ক্রিপ্টোকারেন্সির গল্প শুরু হয় 2008 সালে। সে সময় বিশ্ব বড় একটি অর্থনৈতিক সংকটে পড়ে। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যায়, লাখো মানুষ চাকরি হারায়, আর ব্যাংকিং ব্যবস্থার উপর মানুষের আস্থা কমতে শুরু করে। ঠিক তখনই সাতোশি নাকামোটো ছদ্মনামে একজন ব্যক্তি, তিনি সম্ভবত জাপানি ব্যক্তি বা একটি দল, এমন একটি ডিজিটাল মুদ্রার ধারণা দেয় যেটি কোনো সরকার, ব্যাংক বা কোম্পানির নিয়ন্ত্রণে থাকবে না। এর এক বছর পর 2009 সালে জন্ম হয় বিটকয়েনের। এটি বিশ্বের প্রথম সফল কেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা। তাহলে ক্রিপ্টোকারেন্সি কি? সহজ ভাষায় এটি এমন একটি ডিজিটাল সম্পদ যার লেনদেন ইন্টারনেটের মাধ্যমে হয় এবং যার হিসাব সংরক্ষণ করে ব্লকচেন প্রযুক্তি। আপনি যখন ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠান, তখন মাঝখানে একটি প্রতিষ্ঠান সেই লেনদেনের নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আপনি সরাসরি অন্য ব্যক্তির কাছে অর্থ পাঠাতে পারেন। একে বলা হয় পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশন। এবার আসি ব্লকচেন। ভাবুন, একটি বিশাল হিসাবের খাতা রয়েছে, কিন্তু সেই খাতা একজনের কাছে নয়, পৃথিবীর লাখ লাখ কম্পিউটারে একই সঙ্গে সংরক্ষিত আছে। নতুন কোনো লেনদেন হলে সবাই মিলে সেটি যাচাই করে। একবার তথ্য যুক্ত হয়ে গেলে সেটি সহজে পরিবর্তন করা যায় না। এই প্রযুক্তির নামই ব্লকচেইন। এ কারণেই অনেকে বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে শুধু অর্থ নয়, জমির রেকর্ড, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং সহ অনেক ক্ষেত্রেই এই প্রযুক্তি ব্যবহার বাড়বে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, সব ক্রিপ্টোকারেন্সি এক নয়। বিটকয়েন, ইথেরিয়াম আর মিম কয়েন, এই তিনটির উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। বিটকয়েনকে অনেকেই ডিজিটাল গোল্ড বলে থাকেন, কারণ এর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 2,10,00,000। এর বেশি কখনো তৈরি হবে না। তাই অনেকে বিনিয়োগকারী দীর্ঘমেয়াদে এটিকে মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবে দেখেন। অন্যদিকে ইথেরিয়াম শুধু একটি ডিজিটাল মুদ্রা নয়, এটি একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি প্ল্যাটফর্ম। এখানে স্মার্ট কন্ট্রাক্ট, ব্লকচেন অ্যাপ, এনএফটি এবং ডিফাই এর মতো সেবা তৈরি করা যায়। তাই ইথেরিয়ামকে অনেকেই ব্লকচেনের অপারেটিং সিস্টেম বলে থাকেন। এবার আসি মিম কয়েনে। মিম কয়েন সাধারণত কোনো শক্তিশালী প্রযুক্তির জন্য তৈরি হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো জনপ্রিয়তা, প্রচারণা বা সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার উপর নির্ভর করে। তাই এর দাম খুব দ্রুত যেরকম বাড়তে পারে, আবার খুব অল্প সময়ের মধ্যেই নিচে নেমে যেতে পারে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের নাম ঘিরে চালু হওয়া একটি মিম কয়েন বিশ্ব জুড়ে আলোচনায় আসে। আর্থিক প্রকাশনাগুলোতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের ক্রিপ্টো সম্পর্কিত ব্যবসা থেকে বড় অঙ্কের আয়ের তথ্য উঠে এসেছে। অন্যদিকে বাজারে দামের বড় ওঠানামার কারণে অনেকে সাধারণ বিনিয়োগকারী ক্ষতির মুখেও পড়েছেন। এই ঘটনাটি দেখায় পরিচিত নাম থাকলেই কোনো প্রকল্প নিরাপদ হয়ে যায় না। তাই বিনিয়োগের আগে প্রকল্প সম্পর্কে ভালোভাবে জানা বোঝা অত্যন্ত জরুরি। বর্তমানে বিশ্বের অনেক বড় কোম্পানি ও বিনিয়োগ প্রতিষ্ঠান বিটকয়েনে বিনিয়োগ করছে। অনেক দেশে বিটকয়েন ইটিএফ চালু হয়েছে এবং কিছু দেশ এটিকে বৈধ সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আবার অনেক সরকার এখনও সতর্ক অবস্থানে রয়েছে, কারণ ক্রিপ্টো একদিকে নতুন সুযোগ তৈরি করলেও অন্যদিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিও তৈরি করে। আমাদের প্রতিবেশী ভুটানের একটি ভিন্ন উদাহরণ। দেশটি অতিরিক্ত জলবিদ্যুৎ ব্যবহার করে বিটকয়েন মাইনিং করছে এবং সেই সম্পদ রাষ্ট্রের রিজার্ভে যুক্ত করছে, অর্থাৎ অব্যবহৃত বিদ্যুৎকে তারা ডিজিটাল সম্পদে রূপান্তর করার চেষ্টা করছে। তবে ক্রিপ্টোর নেতিবাচক দিকও রয়েছে। কিছু ক্ষেত্রে অর্থ পাচার, হুন্ডি, র্যানসামওয়্যার, হামলার মুক্তিপণ এবং অবৈধ লেনদেনে এটি ব্যবহার করা হয়। এ কারণেই অনেক দেশ কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। আসলে প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়,
এর ব্যবহারই ঠিক করে সেটি কিভাবে কাজে লাগবে। বাংলাদেশে এখনও ক্রিপ্টোকারেন্সি আনুষ্ঠানিকভাবে বৈধ নয়, তারপরও অনেক মানুষ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিটকয়েন, ইথেরিয়াম বা ইউএসডিটি কেনাবেচা করেন। কেউ আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্যবহার করেন, আবার কেউ শুধু বিনিয়োগের উদ্দেশ্যে যুক্ত হন। তবে অবৈধ লেনদেন ও অর্থ পাচারের ঝুঁকির কারণেই সরকার সতর্ক অবস্থানে রয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশ চাইলে কঠোর নজরদারির পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত এক্সচেঞ্জ, কর ব্যবস্থা এবং ব্লকচেন ভিত্তিক সরকারি সেবা চালুর বিষয়গুলো বিবেচনা করতে পারে। এতে প্রযুক্তির সুবিধা নেওয়া সম্ভব হবে, আবার ঝুঁকিও কিছুটা কমে আসবে। সবশেষে যারা নতুন করে ক্রিপ্টোতে আসতে চান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বিনিয়োগ করুন, কাল কোটিপতি হয়ে যান, এ ধরনের প্রচারণা দেখে সিদ্ধান্ত নেবেন না। আগে বুঝুন, তারপর বিনিয়োগ করুন। কখনো ধার করে বা পরিবারের জরুরি অর্থ দিয়ে ক্রিপ্টো ট্রেড করবেন না। আর শুধু সবাই কিনছে বলে কেন কয়েন কিনে ফেলবেন? মনে রাখবেন, ক্রিপ্টোকারেন্সি নিজে কোনো জাদু নয়, এটি একটি প্রযুক্তি। এই প্রযুক্তি যেমন ভবিষ্যতের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে, তেমনি না বুঝে ব্যবহার করলে বড় ক্ষতিরও কারণ হতে পারে। তাই প্রশ্ন একটাই, আমরা কি জেনে বুঝে প্রযুক্তিকে কাজে লাগাবো, নাকি দ্রুত ধনী হওয়ার আশায় ভুল সিদ্ধান্ত নিব? সিদ্ধান্ত আপনার।